নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় মোহাম্মদ ইউনূস বনাম ওয়াকারুজ্জামান, জিতবেন কে? আপনারা সকলেই জানেন এই দুজনের পরিচয়। দুজনেই কেউই রাজনীতির মানুষ নন। একজন দেশের প্রধান উপদেষ্টা, অনির্বাচিত এবং মূলত অর্থনীতিবিদ, এবং একজন ব্যাংকার। তিনি ঘটনাচক্রে দেশের প্রধান উপদেষ্টা। অন্যদিকে ওয়াকারুজ্জামান, তিনি দেশের সেনা প্রধান। এই দুজন কেউ কাউকে সহ্য করতে পারেন না। এ দুজনের সম্পর্ক সাপে নেউলে, এগুলি সবই এখন বাংলাদেশের মানুষ জানেন। এবং কেন কেউ কাউকে পছন্দ করতে পারেন না তারও কারণ সকলেরই জানা। প্রধান উপদেষ্টা পদে মোহাম্মদ ইউনূস বসুন, এটা ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি চাননি। তিনি যুক্তি দিয়েছিলেন যে মোহাম্মদ ইউনূস একজন সাজাপ্রাপ্ত আসামি, তিনি জামিনে মুক্ত। এমন ব্যক্তিকে দেশের প্রধান উপদেষ্টার পদে বসানোটা সঠিক হবে না। এই বিষয়টি যখন মোহাম্মদ ইউনূস জানতে পেরেছেন পরবর্তী সময়তে প্রধান উপদেষ্টা হওয়ার পর, তখন থেকেই তিনি চেষ্টা করে যাচ্ছেন দুটি লোককে সরিয়ে দিতে। একজন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, আরেকজন হচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রাষ্ট্রপতিকে সরানো গেলে নতুন রাষ্ট্রপতিকে দিয়ে সেনাপ্রধানকে বরখাস্ত করাটা একেবারেই সহজ কাজ, কিন্তু রাষ্ট্রপতিকে সরানো যায়নি। তার কারণ বিভিন্ন মহল থেকে ইউনূস যে সমর্থনটি পাবেন ভেবেছিলেন সেটা তিনি পাননি। বিশেষ করে বিএনপি, তারা এই প্রস্তাবে সায় দেয়নি। ফলে রাষ্ট্রপতি চুপ্পু তিনি এখনো তার পদে আছেন, এবং চুপ্পু যথারীতি তিনি সেনাপ্রধানকে এই সুরক্ষাটি দিচ্ছেন যে তিনিও সেনাপ্রধানকে বরখাস্ত করার কোনো রকম প্রস্তাবে সায় দিচ্ছেন না। কিন্তু মোহাম্মদ ইউনূস চান সেনাপ্রধানকে বদল করে তার অনুগত কোনো অফিসারকে সেনাপ্রধান করতে। তার কারণ আগামী দিনগুলি তাদের দুজনের মধ্যে সংঘাতের যে পরিবেশ, সেই সংঘাত আরো বেড়ে যাবে এমনটাই সকলেই মনে করছেন, এবং সেই মতন ঘুঁটি সাজাতে শুরু করেছেন। ইউনূসের কাছে সমস্যা হচ্ছে যে সেনাপ্রধান তিনি চান যে 2025 অর্থাৎ এবছরের মধ্যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে দিয়ে ইউনূস বিদায় নিন। নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে, এটা সেনাপ্রধানের অবস্থান। এবং তিনি সেই কথা প্রকাশ্যে বলেওছেন, সাক্ষাৎকার দিয়ে বলেছেন। যখন ইউনূস রাষ্ট্রসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে ছিলেন, তখন সেনাপ্রধান একটি বিদেশি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়ে কথাটি বলেছিলেন যে 1.5 বছরের বেশি অন্তর্বর্তী সরকার থাকুক, এটা তিনি চান না। স্বভাবতই মোহাম্মদ ইউনূসের এই বিষয়টি পছন্দ হয়নি, এবং তিনি যেহেতু ইমিডিয়েট বা ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচন দেবেন বলে কোনো পক্ষই মনে করছে না, বিশেষ করে বিএনপি, তারা তো খুবই চিন্তায় পড়েছে। স্বভাবতই মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের বিরোধ আরো তীব্রতর হয়েছে, এবং সেই বিরোধটা সাম্প্রতিককালে কিন্তু একটা যুদ্ধ পরিস্থিতির দিকে গড়িয়ে গিয়েছে। আমি সেই কাহিনী আজকে আপনাদের সামনে তুলে ধরব, যে বাংলাদেশের অভ্যন্তরে কিভাবে শীর্ষ স্তরে একটা বড় ধরনের গোলযোগ বেঁধেছে, এবং সেই গোলযোগ, সেই গোলমাল আগামী দিনে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি সবকিছু কিন্তু ওলট পালট করে দিতে পারে। কি হবে আমরা এখনই বলতে পারছি না, কিন্তু যা ঘটছে তা কিন্তু খুব শুভ লক্ষণ নয়। যেমন আমি বলি যে আগামীকাল সেনাপ্রধান আবার তিনি সেই অফিসার্স অ্যাড্রেস মিটিং ডেকেছেন, অর্থাৎ তিনি সেনাবাহিনীর তার যারা অফিসার আছেন, তার অধস্তন অফিসার, তাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন। তার জন্য সকাল থেকে একটা বৈঠকের আয়োজন করা হয়েছে সেনানিবাসে, এবং অফিসারদের উদ্দেশ্যে বলা হয়েছে যে কেউ কোনো জরুরি কাজ না থাকলে এই বৈঠকে অংশ নিতে, অনেকেই হয়তো ভার্চুয়ালিও অংশ নেবেন। সেনাপ্রধান আগামীকাল কি বলবেন এটা নিয়ে কিন্তু খুবই চর্চা আছে, নানা ধরনের জল্পনাও আছে যে কি বলবেন। এবং তার আগে অর্থাৎ আজ সোমবার, এই সোমবার দিন সেনাপ্রধানের সঙ্গে সেনানিবাসে গিয়ে 3 জন মার্কিন কূটনীতিক দেখা করেছেন। তাদের মধ্যে একজন ঢাকার মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার, অর্থাৎ যিনি এই মুহূর্তে
আমেরিকার ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন, তিনিও গিয়েছিলেন। সেনাপ্রধানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের যে বিরোধগুলি বেঁধেছে সাম্প্রতিককালে, সেগুলি কিন্তু শুধুমাত্র এই নির্বাচন করা না করা এটা নিয়ে নয়, এর বাইরেও আরো অনেকগুলি ঘটনা ঘটেছে যেটা সেনাপ্রধানের মনোপুত নয়। অন্তত 3টি ঘটনা আমি আপনাদের সামনে প্রথমে উল্লেখ করতে চাই। আপনারা লক্ষ্য করে থাকবেন যে ওয়াকারুজ্জামান প্রথম থেকেই বলছিলেন যে যত দ্রুত সম্ভব এবং সর্বোচ্চ 1.5 বছরের মধ্যে ভোট করতে হবে, এবং সেই ভোট হতে হবে অন্তর্ভুক্তিমূলক। এই অন্তর্ভুক্তিমূলক বলতে তিনি বোঝাতে চেয়েছিলেন যে আওয়ামী লীগ যারা গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়েছে তাদেরকেও রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়ার সুযোগ দিতে হবে। অর্থাৎ তিনি চেয়েছিলেন যে সব দল, তার কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে এই অভিযোগ ছিল যে তারা অবাধ নির্বাচন করতে দিত না। সেনাপ্রধানের যুক্তি হচ্ছে যে যদি তাই হয়ে থাকে তাহলে পরবর্তী নির্বাচনকে যদি অবাধ করতে হয় তাহলে সব দলের পার্টিসিপেশন নিশ্চিত করতে হবে। কিন্তু আপনারা জানেন যে প্রথম থেকেই এই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে অন্তর্বর্তী সরকার চায় না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিক, এবং সম্প্রতি তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এবং সেই সরকারি নির্দেশকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে। ফলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এই একটি জায়গাতে বড় বিরোধ বেঁধে গেল। তার মানে যে নির্বাচনটি হবে সেটা কিন্তু গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক হবে না, এটা এখন স্পষ্ট, যা সেনাপ্রধান চাননি বা চান না। 2 নম্বর যে বিষয়টি, সেটিও কিন্তু গত ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান ঢাকার একটি অনুষ্ঠানে খুব স্পষ্ট করে বলেছিলেন যে 2009 পিলখানার হত্যাকাণ্ড, অর্থাৎ বিডিআর বিদ্রোহ, যে বিদ্রোহতে 59 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল, সেই ঘটনাতে তৎকালীন বিডিআর অর্থাৎ বাংলাদেশ রাইফেলস তার যে জওয়ানেরা গ্রেপ্তার হয়েছিলেন হত্যার দায়ে, এরকম কোনো আসামিকে যেন মুক্তি দেওয়া না হয়, এইটা সেনাপ্রধান বলেছিলেন যে তারা অপরাধী এবং তারা খুন করেছেন, ফলে খুনিদের যেন কোনোভাবেই ছাড় দেওয়া না হয়। কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যে দফায় দফায় মোট 300 জন অফিসার যারা এই বিডিআর হত্যাকাণ্ড বা সেনা অফিসারদের হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তাদেরকে ইউনূস সরকার মুক্তি দিয়ে দিয়েছে। ফলে এখানেও সেনাপ্রধানের ভাবনা বা তার যে সিদ্ধান্ত, এই সব কিছুর ঠিক বিপরীত সিদ্ধান্ত সরকার করেছে। অর্থাৎ যে সেনা অফিসাররা নিহত হয়েছিলেন তাদের হত্যাকারীদের ইউনূস সরকার মুক্তি দিয়ে দিয়েছে। এই গেল 2 নম্বর। 3 নম্বর বিষয়টি অতি সাম্প্রতিক, যেটা বাংলাদেশে খুবই আলোচিত এই মুহূর্তে, সেটি হচ্ছে হিউম্যানিটেরিয়ান করিডোর, মানবিক করিডোর। আপনারা জানেন যে মায়ানমারে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য রাষ্ট্রসংঘ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায়, বাংলাদেশের ভূখণ্ড দিয়ে তারা মালপত্র পাঠাতে চায়, যেটা এখন জানা যাচ্ছে যে আদৌ এটা রাষ্ট্রসংঘ নয়, এটার পেছনে আছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা এই ভূখণ্ড নিতে চায় এই জন্যে যে সেখানে তারা একটা সামরিক নিয়ন্ত্রণ কায়েম করতে চায়, অর্থাৎ সেখানে রাষ্ট্রসংঘের শান্তি বাহিনী হিসেবে মার্কিন ফৌজ ঢুকবে এবং আমেরিকাও তাদের বিপুল ত্রাণ সামগ্রী নিয়ে এসে বাংলাদেশের ওই অঞ্চলে তারা দখল নেবে, চট্টগ্রাম, কক্সবাজার এই এলাকা, যেটা শেখ হাসিনার সময়তে বারে বারেই মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছে, কিন্তু তিনি স্পষ্টই বলেছিলেন যে এটা কোনো মতে সম্ভব নয়, এটা দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার পরিপন্থী। আমি যতদূর যা জানতে পারছি ওয়াকারুজ্জামান সরকারের এই সিদ্ধান্তেরও তীব্র বিরোধী। তিনি ইতিমধ্যে সেনাবাহিনীর মধ্যে একটা মত তৈরি করেছেন যে এই সিদ্ধান্ত কোনোভাবেই সেনাবাহিনী অনুমোদন করবে না, কারণ বাংলাদেশ সেনাবাহিনী মনে করছে যে এই সিদ্ধান্ত সার্বভৌমত্ব এবং অখণ্ডতার সম্পূর্ণ পরিপন্থী। ফলে 3টে বড় কারণ কিন্তু আছে যেখানে মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের একেবারে সম্মুখ সমর শুরু হয়েছে, এবং দুজনেই তাদের মতো করে ঘুঁটি সাজাচ্ছেন। আজকে যে মার্কিন কূটনীতিকেরা গিয়েছিলেন, যেটা জানা যাচ্ছে যে তারা আসলে
সেনা প্রধানকে এটাই বোঝাতে চেয়েছিলেন যে এই করিডোর দেওয়াতে যেন মার্কিন সরকারকে বা রাষ্ট্রসংঘকে বাংলাদেশ সেনাবাহিনী কোনো ধরনের বাধা বা আপত্তি না করে, এই ব্যাপারে তাদেরকে বোঝানো, অর্থাৎ সেনা প্রধানকে বোঝানোর জন্যই সেনানিবাসে গিয়েছিলেন মার্কিন কূটনীতিকেরা। কিন্তু সেনাপ্রধান কি করবেন সেটা এখনো স্পষ্ট নয়। প্রকাশ্যে সেনাপ্রধান বা সেনাপ্রধানের তরফে সেনাবাহিনীর মুখপাত্র তারা কেউই এই ব্যাপারে কিন্তু তাদের অবস্থান প্রকাশ্যে স্পষ্ট করেননি। আগামীকালের বৈঠকে সেনাপ্রধান এই ব্যাপারে তার কোনো অবস্থান ঘোষণা করবেন কিনা এটা নিয়ে জল্পনা আছে, কিন্তু নির্দিষ্ট করে কেউ বলতে পারছে না যে কাল তিনি এই বিষয়ে তার অভিমত প্রকাশ করবেন। কিন্তু জল্পনা আছে যে তিনি আগামীকাল হয়তো কিছু বলবেন। কি বলবেন সেটা নিশ্চয়ই আমরা জানতে পারবো, আপনাদেরকেও জানাবো। কিন্তু সাম্প্রতিক কালে যেভাবে দুই শিবিরের মধ্যে লড়াই চলছে, যেমন আমি আপনাদের বলি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি সম্প্রতি রাষ্ট্রপতির যিনি মিলিটারি সেক্রেটারি আদিল চৌধুরী তার সঙ্গে বৈঠক করেছেন। কারণ সেনাপ্রধান চাইছেন যে রাষ্ট্রপতি দেশে একটা জরুরি অবস্থা জারি করুন বা এমন কোনো ডিক্রি জারি করুন যাতে সেনাপ্রধানকে সরানো না যায় এবং মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি যাতে সেনাবাহিনীর কার্যক্রমের মধ্যে কোনোভাবে হস্তক্ষেপ করতে না পারেন, এই জন্যে তিনি মিলিটারি সেক্রেটারিকে ডেকে সেনানিবাসে রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি তাকে ডেকে ওয়াকারুজ্জামান কথা বলেছেন। তার নাম মেজর জেনারেল আদিল চৌধুরী। ওয়াকারুজ্জামান সম্প্রতি ডিজিএফআই, ডাইরেক্টর জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্স, যেটা বাংলাদেশে খুবই শক্তিশালী একটি গোয়েন্দা সংস্থা, তার যিনি ডিজি তার সঙ্গেও সেনাপ্রধানের একটা সিক্রেট মিটিং সাম্প্রতিককালে সম্পন্ন হয়েছে। তিনি জাহাঙ্গীর আলম, তার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কথা বলেছেন। আমরা যেটা জানতে পারছি যে শুধু সেনাবাহিনী অর্থাৎ পদাতিক সেনা নয়, নৌ এবং বিমান বাহিনী এদের সঙ্গেও সেনাপ্রধান তার প্রধানদের সঙ্গেও সেনাপ্রধানের নিয়মিত আলাপ আলোচনা চলছে। অর্থাৎ তিনি সেনাবাহিনীকে এককাট্টা করতে চাইছেন যাতে কোনো বাইরের চাপে সেনাবাহিনীর মধ্যে বড় ধরনের কোনো অসন্তোষ বা বিদ্রোহ করার কোনো প্রচেষ্টা যাতে না হয়। এই যে আশঙ্কা, এই আশঙ্কার জায়গাটি তৈরি হয়েছে যাকে নিয়ে, তার নাম আমি আপনাদের কাছে তার নাম বলি, যাকে নিয়ে বিষয়টি এসছে, তিনি কামরুল হাসান। কামরুল হাসান ছিলেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, অর্থাৎ সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রীর অফিসের দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন, যিনি প্রধানমন্ত্রীকে সেনা বিষয়ে পরামর্শ দিতেন। যেহেতু এখন দেশে প্রধানমন্ত্রী নেই, প্রধান উপদেষ্টা, স্বভাবতই এই কামরুল হাসান তিনি এখন মোহাম্মদ ইউনূসের অধীনে কাজ করছেন এবং মোহাম্মদ ইউনূস এই ভদ্রলোককে চাইছেন সেনাবাহিনীর প্রধান করার জন্য। এবং ঘটনাচক্রে এটাও খুব গুরুত্বপূর্ণ যে এই সেনা অফিসার তিনি সম্প্রতি গোপনে বৈঠক করেন ঢাকার মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার, অর্থাৎ যিনি ঢাকাতে আমেরিকার অস্থায়ী রাষ্ট্রদূতের কাজ করছেন, তার সঙ্গেও তিনি একটা বৈঠক করেছেন। এবং ওয়াকারুজ্জামান মনে করছেন যে এই ব্যক্তিকে দিয়ে তাকে সরানোর একটা কার্যক্রম মোহাম্মদ ইউনূস শুরু করেছেন। ওয়াকারুজ্জামান তার এখনো পর্যন্ত সেনা প্রধান হিসেবে তার মেয়াদ এখনো 1 বছরও পেরোয়নি, তার প্রায় 3 বছর থাকার কথা। কিন্তু মোহাম্মদ ইউনূস মনে করছেন যে এই সেনাপ্রধান থাকলে পরে তিনি তার মতো করে সরকার চালানো, অর্থাৎ তাকে যে সেনাপ্রধান চাপ দিচ্ছেন নির্বাচন করাতে হবে, নির্বাচন করে আপনি চলে যান, এই বিষয়গুলো থেকে তিনি মুক্ত হতে চাইছেন। এবং এই আশঙ্কা ওয়াকারুজ্জামানের আরও বেশ বেড়ে গিয়েছে। তার একটা চতুর্থ কারণ আমি আপনাদের বলি, সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে যেদিন নিষিদ্ধ ঘোষণা করা হলো, অর্থাৎ গত 10ই মে, সেদিন অন্তর্বর্তী সরকারের তরফে আরও একটি ঘোষণা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে যে পরবর্তী 30টি কর্মদিবসের মধ্যে জুলাই আগস্ট ঘোষণাপত্র এইটা প্রকাশ করা হবে।
অর্থাৎ আগামী 10 জুনের মধ্যে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান তার যে ডিক্লারেশন, সেই ডিক্লারেশন ঘোষণা করা হবে। আপনারা জানেন যে এই বিষয়টি নিয়ে সর্বদলীয় বৈঠক হয়েছিল। এছাড়া মোহাম্মদ ইউনূস একাধিকবার বিএনপি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলের সঙ্গে কথা বলেছেন এবং সরকার এখন কমিটেড যে এই ঘোষণাপত্রটা শেষ পর্যন্ত জারি করা হবে। এবং ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি তারা আজ থেকেই এই ঘোষণাপত্র যাতে ঘোষণা মতো 10 জুনের মধ্যে প্রকাশিত হয় তার জন্যে সোমবার থেকে তারাও কিন্তু পথে নেমেছে, আবার আন্দোলন তারা শুরু করেছে। অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির এই মুহূর্তে বড় কর্মসূচি এটাই যে জুলাই আগস্ট ঘোষণাপত্র জারি করা। এবং সেই ঘোষণাপত্র থেকে অনেকে মনে করছেন যে সংবিধানকে যদি সাময়িকভাবে অকার্যকর করে দেওয়া যায় এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে, তাহলে রাষ্ট্রপতিকে বদলে দেওয়া সম্ভব। আর রাষ্ট্রপতিকে বদলে দিয়ে নতুন কাউকে রাষ্ট্রপতি করলে সেনাপ্রধানকেও বদলে দেওয়া সম্ভব। কারণ একমাত্র রাষ্ট্রপতির হাতে এই ক্ষমতাটি আছে, কারণ তিনি 3 বাহিনীর সর্বাধিনায়ক। তার হাতে এই ক্ষমতাটি আছে যে তিনি কোনো সেনাপ্রধানকে অন্তর্বর্তী সময়ে বা মধ্যবর্তী সময়ে সরিয়ে দিতে পারেন। ফলে সব মিলিয়ে কিন্তু একটা কালো মেঘ বাংলাদেশের সামরিক এবং অসামরিক প্রশাসনের মধ্যে বিরাজ করছে। এই কালো মেঘ বা এই যে যুদ্ধের আবহ বা যুদ্ধ যে তৈরি হয়েছে, এই যে পরিস্থিতি, এতে কে জিতবেন সেটা এখনই বলা মুশকিল। কিন্তু সবাই মনে করছেন যে ওয়াকারুজ্জামান তিনি বুঝে গিয়েছেন যে তার বিপদ আসন্ন। সেই কারণেই কি সেনানিবাসকে ঘিরেও কিন্তু কতগুলি সতর্কতা জারি হয়েছে সম্প্রতি। বাংলাদেশ সেনাবাহিনীর আইএসপিআর অর্থাৎ ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস তারা সম্প্রতি বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে। তার মধ্যে সেনানিবাসের প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে, যেটা মূলত বেসরকারি এলাকা, সেই এলাকাতে তারা সভা সমিতি মিটিং মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। একজন বরখাস্ত সৈনিক তিনি ওই এলাকায় বিক্ষোভ করেছিলেন শুধুমাত্র এই কারণে। এত বড় একটা সিদ্ধান্ত সেনাবাহিনী কেন নিল, এটাও কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। যে তার মানে কি ওয়াকারুজ্জামান এমন বিপদ আশঙ্কা করছেন যে সেনানিবাসের বাইরে থেকে অন্য কোনো ক্যান্টনমেন্ট থেকে কোনো বাহিনী এসে তাকে গদিচ্যুত করতে পারে, এইরকমও কি কোনো রকম আশঙ্কা তিনি করছেন? আশঙ্কা কিন্তু মোহাম্মদ ইউনূসেরও আছে। সেটি হচ্ছে যে সেনাপ্রধান রাষ্ট্রপতি তারা যদি মনে করেন তাহলে তারা কিন্তু ইউনূস সরকারকে যে কোনো সময় বরখাস্ত করতে পারেন। যদিও ওয়াকারুজ্জামান একাধিকবার বলেছেন যে বাংলাদেশ রাষ্ট্রের শাসনভার নিজের হাতে তুলে নেওয়া, অর্থাৎ এরকম কোনো বাসনা তার নেই। অর্থাৎ তিনি না জিয়াউর রহমান হতে চান, না হুসেইন মোহাম্মদ এরশাদ হতে চান। কিন্তু এগুলি সবই তিনি যে সময় বলেছিলেন সেই সময়ের থেকে পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তার কারণ মোহাম্মদ ইউনূস তিনি আদৌ ক্ষমতা ছাড়বেন কিনা, এটাই এখন একটা বড় প্রশ্ন। সেনাপ্রধানের হাতে এবং রাষ্ট্রপতি এরা দুজনে মিলে যদি মনে করেন তাহলে মোহাম্মদ ইউনূসের সরকারকে বরখাস্ত করাটাও কিন্তু মোটেই কোনো কঠিন কাজ নয়। তার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই। বাংলাদেশের সংবিধানে একটা সময় অন্তর্বর্তী সরকার বলে কোনো শব্দ তো ছিলই না, তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল সেটাও এখন নেই, আর অন্তর্বর্তী সরকার বলে কোনো শব্দই সংবিধানে নেই। ফলে রাষ্ট্রপতি যদি মনে করেন যে এই সরকারকে তিনি বরখাস্ত করে দেবেন এবং সেনাপ্রধান যদি তার সঙ্গে হাত মেলান যে বরখাস্ত পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী কি ভূমিকা পালন করবে, তাহলে কিন্তু মোহাম্মদ ইউনূসকেও দিন গোনা শুরু করতে হবে। ফলে এই যে লড়াই শুরু হয়েছে দুই শীর্ষ কর্তার মধ্যে, শেষ পর্যন্ত কে জিতবেন সেটা হয়তো শুধুমাত্র বাংলাদেশের এই দুই শিবিরের শক্তির ওপর নির্ভর করবে না। নিশ্চয়ই বহিরাগত শক্তি সেখানে একটা বড় ভূমিকা পালন করবে, যা বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের বিভিন্ন ঘটনাবলিতে একাধিকবার আমরা অতীতে দেখেছি। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি কিন্তু মোটেই সুখকর নয়। বাংলাদেশে কিন্তু এক ধরনের যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধে কে জিতবেন সেটাই এখন দেখার। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।